সো হ্যালো স্টুডেন্টস, এটা আমাদের পারমার রিভিশন সিরিজের লেকচার 2, ঠিক আছে। লেকচার 2 এর পার্ট 2 হবে, লেকচার 2 এর পার্ট 2 এটা আমাদের লেকচার 2, ঠিক আছে। আগে ফার্স্ট পার্টে ডিসকাশন করেছি, সেটা আই থিঙ্ক তোমরা দেখেছো। তারপরে সেকেন্ড পার্টে আসছো আশা করি সবাই। চলো একবারে ক্লাসটা শুরু করছি, ঠিক আছে, কথা না বাড়িয়ে এক্সট্রা। আই থিঙ্ক আগের দিন সবাই বুঝতেই পেরেছিলে কী করে আমরা এই ক্লাসটা এক্সিকিউট করছি, যে প্রত্যেকটা পেজ থেকে এরকম এক্সট্রাকশন আমি কোশ্চেনগুলো বের করছি, তারপরে তোমাদের কোশ্চেনগুলো আগে তোমাদের দিচ্ছি, তোমাদের সামনে প্রেজেন্ট করছি, তোমরা নিজেরা ট্রাই করছো যে পারছো কি পারছো না, তারপরে গিয়ে আমার এই ডিসকাশনটা শুনে নিচ্ছ এখান থেকে, ঠিক আছে। যে আমি তারপরে কোশ্চেনগুলো এখান থেকে একবার ডিরেক্ট ডিসকাস করছি, শুনে নিয়ে নিজেদের অ্যান্সারের সাথে মিলিয়ে নিচ্ছ আই থিঙ্ক, ঠিক আছে। এটা বেস্ট ওয়ে হবে রিভিশনের জন্য, বেস্ট ওয়ে এটা, ঠিক আছে। আগের দিন কোন অবধি হয়েছিল আমাদের? এই যে এ অবধি আই থিঙ্ক আগের দিনের ক্লাসটাতে হয়েছিল। এই যে পিজিডাব্লিউ এনবিপিডাব্লিউ এ অবধি হয়েছিল। তারপরে এর পরের পার্ট থেকে আজকে শুরু করছি, মানে পরের পেজ থেকে, পার্ট তো নয় পেজ থেকে। তারপরে আমি এটা চাইলে 1 ঘন্টার ক্লাসে দুটোই একসাথে দিয়ে দিতে পারতাম, কিন্তু তোমরা তো খুব কি বলবো, কিছু বলার নেই, দেখতে চাও না কেউ, ঠিক আছে। এত খাটাখাটনির পরেও জিনিসগুলোকে দেখতে চাও না, তাই ছোটো করে বানিয়ে দিচ্ছি, যদি কেউ দেখো তো ভালো, না দেখলে পরে আর কি দরকার নেই তার। তারপরে চলো ফার্স্ট কোশ্চেন আমাদের কী রয়েছে, বুরজোয়াহম। তোমরা কিন্তু এগুলোকে পজ করে আগে নিজে ট্রাই করবে, ঠিক আছে। পজ করে আগে নিজে ট্রাই করবে কতগুলো পারছো, তারপরে গিয়ে আমার ডিসকাশন শুনবে যে কী করে আমি কোশ্চেনগুলোকে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। চলো আমাদের বুরজোয়াহম ইজ ইন, বুরজোয়াহম আমাদের কোন স্টেটে অবস্থিত? ইন্ডিয়ার। তারপরে টুলস অফ বোনস ফাউন্ড ইন, আমাদের বোন মানে কি, ওই হাড়ের তৈরি টুলস কোথায় পাওয়া গেছিলো আমাদের। তারপরে আদমগড় ইজ ইন, আদমগড় আমাদের কোথায়, ইন হুইচ স্টেট, আমাদের আদমগড় কোন স্টেটের মধ্যে অবস্থিত। তারপরে জিল্লে-ই ইলাহি, জিল্লে-ই ইলাহি ইজ দ্য টাইটেল অফ, এটা কার টাইটেল ছিল আমাদের জিল্লে-ই ইলাহি, আর কি লিখেছি টাইটিএলই, ও এটা টিটা এইচের মতন হয়ে গেছে টাইটেল। দিওয়ানি কোহি, এই যে ডিপার্টমেন্টটা, এটা হলো একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এটা আমাদের কে শুরু করেছিল। তারপরে নাভরোজ, নাভরোজ ফেস্টিভ্যাল স্টার্টেড বাই, নাভরোজ ফেস্টিভ্যাল কে স্টার্ট করেছিল। এবং আলাউদ্দিনস টাইম পিরিয়ড, আলাউদ্দিন টাইমস পিরিয়ড কত থেকে কত, 1300 কত থেকে না 1200 কত থেকে, সেটা তোমরা নিচে মানে কমেন্ট করবে, কি নিজেদের মাথায় নিজে নিয়ে আসার চেষ্টা করো, পারলে তো খুবই ভালো, তোমার প্রিপারেশন টপ নচ, আদারওয়াইজ আমার যদি না পারো ডিসকাশনটা শোনো, ঠিক আছে। যারা ফ্রেশার্স আছো তারা এটাকে মক টেস্ট হিসেবে নাও, যে এই প্রশ্নগুলো পরীক্ষায় তৈরি হয়, এখান থেকে নিজে ট্রাই করো আর আমাদের এখান থেকে বোঝো। এবং যারা পারমার স্যারের ক্লাসটা করছো তাদের জন্য তো একটা রামবাণ বা প্যানেসিয়া হতে চলেছে, যে মানে ওইখান থেকে পড়ে আসবে, এবং কদিন অন্তর অন্তর আমি এই জিনিসগুলো তোমাদের রিভাইজ করাবো, মানে জিনিসটা তুমি ভুলে ভুলে যাচ্ছ এমন পর্শনে গিয়ে তোমার জিনিসটা একবার করে রিভাইজ হয়ে যাচ্ছে, সো মাথা থেকে বেরোনোর চান্স নেই বললেই চলে, ঠিক আছে। চলো এবার আবার কি বলছে এখানে, শেহনাই মান্ডি, শেহনাই মান্ডি আমাদের কে স্টার্ট করেছিল, আর সারাই আদিল, সারাই আদিল আমাদের কে তৈরি করেছিল, ঠিক আছে, বা কে স্টার্ট করেছিল। দিওয়ান-ই রিয়াসত, এটা কে আমাদের স্টার্ট করেছিল, বাই হুম, কে স্টার্ট করেছিল। আর ইকতা সিস্টেম, কে এটা শুরু করে, ইকতা সিস্টেম কে শুরু করে আর এন্ডেড করে, মানে খতম করে কে ইকতা সিস্টেম, সেটা কমেন্ট করবে, কমেন্ট বা নিজের মাথায় নিয়ে আসার চেষ্টা করো। তারপরে চলো ডিসকাশন শুরু হোক। ফার্স্ট পেজের আজকে আমাদের, লেট মি ফিক্স ইট, হ্যাঁ বলছে আদার পিলিওলিথিক সাইটস। কেউ যদি আগের ক্লাসটা দেখে থাকো তাহলে তার সুবিধা হবে, কারণ আগের দিন অনেকগুলোই পিলিওলিথিক সাইট আগের দিনের এই পেজটাতে ছিল, ঠিক আছে। যে অবধি আমি আগের দিন ডিসকাস করিয়েছি, আজকে তার পর থেকে করছি, বলবো আগের ক্লাসটা দেখেছে এটাতে জয়েন করো, খুব ইজি হবে তোমাদের। তারপরে আদার পিলিওলিথিক সাইজ আমাদের আদমগড়, আদমগড় কোথায় আমাদের মধ্যপ্রদেশে, হাংসি কোথায় আমাদের কর্ণাটক, তারপরে কুর্নাল, কুর্নাল আমাদের কোথায় অন্ধ্রপ্রদেশে, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তারপরে আমাদের বুরজোয়াহম কোথায় আমাদের কাশ্মীরে অবস্থিত, এখানে পিট ডুয়েলিং পাওয়া গেছে, ঠিক আছে, মানে ছোটো ছোটো গর্ত টাইপের। আর গাফকারাল কেভ অফ পটার্স, এটা এখানে কী পাওয়া গেছে আমাদের, গাফকারাল কেভ অফ পটার্স, ঠিক আছে। তারপরে এটা আমাদের নিওলিথিক সাইট কিন্তু মনে রাখতে হবে। তারপর আমাদের কোলদিভা, কোলদিভা আমাদের এখানে রাইসের এভিডেন্স পাওয়া গেছে, কী পাওয়া গেছে, এভিডেন্স অফ রাইস কোলদিভাতে। তারপরে চিরান্দ, চিরান্দ, চিরান্দে আমাদের কী পাওয়া গেছে, টুলস অফ বোনস, বোনস মানে কি হাড়ের তৈরি টুল, যেটা প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম। নিয়ার কোথায়, পাটনা, এটা পাটনা বা আমাদের বিহারে অবস্থিত চিরান্দ। তারপরে ওল্ডেস্ট ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, ঠিক আছে, আমাদের কি মেহেরগড়, মেহেরগড় কোথায় আমাদের, ওল্ডেস্ট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ঠিক আছে। এবং যদি ওল্ডেস্ট সাইট জিজ্ঞেস করে, সেটা আমাদের ইন্ডিয়াতে ওল্ডেস্ট সাইট জিজ্ঞেস করলে সেটা হবে আমাদের ভিরানা। তারপরে এখানে কী কী এভিডেন্স পাওয়া গেছে, ওয়ালস আর এগ্রিকালচার এভিডেন্স পাওয়া গেছে, ঠিক আছে। ওয়ালস হবে না ওয়েলস হবে, আই থিঙ্ক এটা ওয়েলস, ওয়াল দিয়েছে কেন কে জানে। তারপরে চ্যালকোলিথিক সাইটস, ফার্স্ট প্রোটোসিটি অফ কি, ক্যাটেল হিউক, আমাদের এই চ্যালকোলিথিক সাইটে ফার্স্ট প্রোটোসিটি, প্রোটোসিটি মানে যেখানটা এখন আমাদের যার স্ক্রিপ্টটা আমরা ডিসাইফার করতে পারিনি, সেটা হলো প্রোটো, ঠিক আছে।
যেগুলো এখনও ডিসাইফার বা আবিষ্কার মানে পড়ে উদ্ধার করা যায়নি, ঠিক আছে, সেটা আমাদের কি ক্যাটেল হিউক। কোথায় অবস্থিত এটা দেখে নাও, এখানে দেওয়া আছে। তারপরে হু অ্যামং দ্য ফলোয়িং সুলতানস ফর্মড দ্য সিরিজ অফ রেগুলেশনস টু উইকেন দ্য পাওয়ার অফ নোবেলস, মানে নোবেলদের ক্ষমতাটাকে কমানোর জন্য কে আমাদের একটা রেগুলেশনের ব্যবস্থা নিয়ে এসেছিল, সেটা হয় আমাদের আলাউদ্দিন খালজি, নাকি বলবন, কনফিউজ হবে না, এটা হলো আমাদের আলাউদ্দিন খলজি, ঠিক আছে। এবং এই আলাউদ্দিন খলজি আস্তে আস্তে আসছি, বলবনে আগে আসো, ঠিক আছে। বলবনের মধ্যে রেন কত থেকে কত, এটা হলো 1266 থেকে 1228 অব্দি বলবনের রেন। বলবনের টাইটেল কী ছিল, জিল্লে ইলাহি বা দিওয়ানি আর্টস, ঠিক আছে। এই দিওয়ানি আর্টস এই ডিপার্টমেন্টটা আমাদের বলবনই চালু করে। তারপরে আফরাসিয়াব, মানে বলবন বলতো নিজেকে যে আমি আফরাসিয়াব এর ডিসেন্ডেন্ট। আফরাসিয়াব একটা ওর যেখান থেকে বিলং করতো সেই জায়গায় একটা বড় একটা বংশ, তার জন্য এখানে বলতো যে আমি ওই বড় বংশের লোক, ঠিক আছে। তারপরে এই বলবন আমাদের নাভরোজ ফেস্টিভ্যাল চালু করেছিল, ঠিক আছে। আর কিছু পয়েন্ট ওর নামে দেওয়া নেই, তাহলে আমি দু একটা বলে দিচ্ছি যে আমাদের বলবন আমাদের ব্লাড অ্যান্ড আয়রন, এই তো দেওয়া আছে এখানে, আয়রন অ্যান্ড ব্লাড পলিসি চালু করেছিল, ঠিক আছে। এই চালিসাদের এন্ড করেছিল, চালিসা যেটা আমাদের ইলতুৎমিশ শুরু করেছিল, সেই চালিসার এন্ড করেছিল কি আমাদের বলবন। তারপরে আসো মোহাম্মদ বিন তুগলক আমাদের কি স্টার্ট করে, দিওয়ানি কোহি, এটা একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট ছিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, বারবার জিজ্ঞেস করে। তারপরে লাস্ট আসো ইলতুৎমিশের টম বা সমাধি কোথায় অবস্থিত আমাদের, এটা তৈরি করা হয়েছিল 1235 এডিতে। এটা আমাদের কি চাঙ্গেস কি দিয়েছে এখানে, ইলতুৎমিশ টম মানে ওর যেই সমাধিটা, সেটা আমাদের 1235 এডিতে তৈরি করা হয়। এবং আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা এখানে অ্যাড করেছে, সেটা হলো এই ইলতুৎমিশের সময়তেই চাঙ্গিস খান ভারতের পাশ থেকে ঘুরে যায়, মানে ভারতে আক্রমণ করার কথা ছিল কিন্তু পুরোপুরি আক্রমণ করেনি, ভারতের পাশ থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় এই ইলতুৎমিশের মানে বুদ্ধির জোরে, না হলে পরে তখনই ভারতকে খেয়ে ফেলে চলে যেত। তারপরে আলাউদ্দিন খলজিতে আসি। আলাউদ্দিন খলজির রেন কত থেকে কত অবধি, 1296 থেকে 1316 অবধি। ইনি ক্যাশ পেমেন্ট টু সোলজার, ঠিক আছে, চালু করেছিল। আর এন্ডেড কি আমাদের ইকতা কী ব্যবস্থা এন্ড করেছিল, সেটা হলো আমাদের ইকতা সিস্টেম এন্ড করেছিল। তারপরে মার্কেটস গ্রেইনস, মানে মার্কেটসেও বেশ কয়েকটা রিফর্ম করেছিল, তার মধ্যে হলো গ্রেইনসের জন্য, গ্রেইনস মানে আনাজ যেগুলো খাওয়া দাওয়ার জন্য, সেটা হলো শেহনাই মান্ডি। একটা হলো ক্লথ মার্কেটের জন্য একটা রিফর্ম ছিল, সেটা হলো সারাই আদল। আর স্লেভস আর হর্সেসের জন্য ইনি একটা কাজ করেছিল, সেটা হলো দাগ অ্যান্ড, নোটগুলো যে বানাচ্ছে বিচ্ছিরি নোট বানাচ্ছে, ফালতু কোনো মানে অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক করতে পারছে না, ভুলভাল লোক দিয়ে নোট বানাচ্ছে কে জানে। তারপরে এই স্লেভ আর হর্সেসের একটা জিনিস চালু করা হয়েছে, সেটা হলো দাগ অ্যান্ড চেহারা সিস্টেম, ঠিক আছে। দাগ মানে হলো ব্র্যান্ডিং অফ হর্সেস, আর চেহারা হলো আমাদের হুলিয়া, ঠিক আছে, মানে ওদের যেন পেহচানা যায়, মানে চেনা যায়। তারপরে স্পাই সিস্টেমও খুব পরিমাণে আমাদের এই সময় ফ্লোরিশ করেছিল আলাউদ্দিন খলজির সময়, তাদের বলা হতো বরিদ অ্যান্ড মুনাইয়াস। তারপরে ইনি দুটো ডিপার্টমেন্ট চালু করেছিল আমাদের, একটা হলো দিওয়ানি মুস্তাখরাজ, এটা অ্যারিয়ার্সদের জন্য, আর একটা হলো আমাদের দিওয়ানি রিয়াসাত, এটা রেসপন্সিবল ফর মার্কেট রেগুলেশন। মার্কেট মানে আমাদের এই মার্কেটের দাম বাড়ছে কমছে, এই ইনফ্লেশনের জন্য, মনে রাখতে হবে এভাবে, ঠিক আছে, ইনফ্লেশন রেগুলেটের জন্য আমাদের এই দিওয়ানি রিয়াসাত এটা চালু করেছিল কে, আলাউদ্দিন খলজি। আন্ডার হুইচ দিল্লি সালতানেত a religious tax dash was imposed on the wealthy and rich Muslims of India. এটা হলো আমাদের জাকাত, মানে ওয়েলদি অ্যান্ড রিচ মুসলিমের উপরে যেই ট্যাক্সটা পড়তো সেটা কি নামে পরিচিত আমাদের, জাকাত নামে, ঠিক আছে। চলো এবার এখানে আসার আগে আবার এই 5 নম্বর না 6 নম্বর কত নম্বর পেজ এটা হবে কে জানে, সেটা এক্সট্রাকশনটা আগে তোমাদের জিজ্ঞেস করি, দেখি কতদূর কারে কী মনে আছে, কে কতটা ভালো করে পারমাসের এই ক্লাসগুলো করছো দেখি, ঠিক আছে। রিভিশনের জন্য বেস্ট সিরিজ এটা, ঠিক আছে, রিভিশনের জন্য পারমাসার তো আমাদের বেস্ট, কিন্তু রিভিশনের জন্য এই সিরিজটা বেস্ট। চলো তারপরে জিজিয়া কর আমাদের অন হুম অ্যান্ড কে স্টার্ট করে, আমাদের জিজিয়া কর কে স্টার্ট করে এবং কাদের উপর এটাকে লেভি করা হতো বা আরোপ করা হতো এই জিজিয়া করটা, ঠিক আছে। তারপরে কারেন্সি ক্যাপাসিটি ইজ কি, সরি কারেন্সি না, ক্যারিং ক্যাপাসিটি আমাদের কি বলা হয়, ইভিএস বা আমাদের এনভায়রনমেন্টের টার্মে ক্যারিং ক্যাপাসিটির ডেফিনেশনটা কি একটু মাথায় নিয়ে আসার চেষ্টা করতো। এবং কে সিলেক্টেড স্পিসিসের মধ্যে আমাদের কোন কোন স্পিসিসগুলো পড়ে সেটা কমেন্ট করো নিচে বা নিজে মাথায় নিয়ে আসো। তারপরে ওয়ার্কিং পপুলেশন এজ গ্রুপ, এখানে এজ গ্রুপটা লেখা হয়নি, ওয়ার্কিং পপুলেশন এজ গ্রুপ কত থেকে কত অবধি সেটা কমেন্ট করো, ঠিক আছে। তারপরে আমাদের যদি প্রাইস যদি বাড়ানো হয় তাহলে আমাদের ডিমান্ড কী হবে, এবং যদি ডিমান্ড বাড়ানো হয় তাহলে
সরি ডিমান্ড যদি বেড়ে যায় তখন প্রাইসের কী হবে, এই জিনিসটা একটু বা আরও একভাবে ভাবতে পারো যে প্রাইস বাড়লে পরে ডিমান্ডের সাথে কী হয় এবং প্রাইস কমলে পরে ডিমান্ডের সাথে কী হয় সেটা নিচে মাথায় নিয়ে এসো, তারপরে আমি ডিসকাস করছি। এবং রিলেশন বিটুইন দেম, এই ডিমান্ড আর প্রাইস যেই কার্ভটা হয়, ডিমান্ড কার্ভের এই দুজনের মধ্যে রিলেশনটা কি, নেগেটিভ না পজিটিভ না ইনভার্স না কি, সেটা কমেন্ট করো বা নিজের মাথায় নিয়ে আসো। তারপরে ডিমান্ডের লেফট শিফট, মানে ডিমান্ড কার্ভ, এটা আমাদের ডিমান্ড কার্ভ, এই যে কার্ভটা লেফট ওয়ার্ড শিফট কখন হয় বা রাইট ওয়ার্ড শিফট কখন হয় সেটা নিজের মাথায় নিয়ে আসার চেষ্টা করো। ঠিক আছে, চলো এবার আসি আমরা ডিসকাশনে। লেট মি ফিক্স ইট। হ্যাঁ চলো, আলাউদ্দিন ইন্ট্রোডিউসড 3 টাইপ অফ ট্যাক্সেস, 3 ধরনের ট্যাক্স চালু করেছিল কে আমাদের আলাউদ্দিন খলজি, একটা হলো ঘাড়াই চারাই আর একটা জিজিয়া। ঠিক আছে, তাহলে পাওয়া গেলো জিজিয়া করকে শুরু করেছিল, ঘাড়াই চারাই জিজিয়া। তাহলে ঘাড়াই হলো আমাদের হাউস ট্যাক্স, চারাই হলো আমাদের প্যাস্টোরাল ট্যাক্স বা আমাদের ওই পশু পাখি যে তুমি এক জায়গাতে চড়াবে সেই ট্যাক্স। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। আর জিজিয়া তো বলে দিলাম নন মুসলিমদের উপরে ট্যাক্স ছিল, কে স্টার্ট করেছিল আমাদের আলাউদ্দিন খলজি, নন মুসলিমদের উপর এই ট্যাক্সটা লেভি হতো। তারপরে হোয়াট ইজ দ্য এমিগ্রেশন অফ সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ কান্ট্রিজ হাই স্কিল্ড, মানে একটা কান্ট্রির হাই স্কিল্ড যে ব্রেনগুলো রয়েছে, হাইলি এডুকেটেড অ্যান্ড প্রফেশনাল পপুলেশন, দেয়ার কান্ট্রিজ অফারিং বেটার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অপরচুনিটিস ইজ কল্ড। মানে তুমি ধরো ইন্ডিয়ার খুব একজন একটা ব্রেনওয়ালা ছেলে, তুমি ইন্ডিয়াতে সেরকম অপরচুনিটি পাচ্ছ না, তখন তোমাকে বাইরে থেকে অফার দেওয়া হলো যে বাইরে তুমি আসো, এরকম তোমাকে এরকম ফেসিলিটি দেওয়া হবে, গুগল থেকে তোমাকে ধরো অফার করা হলো, তখন তুমি বাইরে চলে গেলে। এবার তাহলে এই জিনিসটাকে আমাদের কী বলা হবে, এটাকে বলা হয় আমাদের ব্রেন ড্রেন। ঠিক আছে, মানে ব্রেনটা ড্রেন হয়ে যাচ্ছে। এবং ক্যারিং ক্যাপাসিটি জিনিসটা কি, ম্যাক্সিমাম পপুলেশন সাইজ অফ স্পিসিস দ্যাট ক্যান বি সাস্টেইনড, মানে সব থেকে ম্যাক্সিমাম সাইজ অফ পপুলেশন যেটা সাস্টেন বা কোথাও থাকতে পারে সেটাকে আমাদের কি বলা হয়, ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, তারপরে বায়োটিক পোটেনশিয়াল এখানে হলো ম্যাক্সিমাম রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি অফ অ্যান অর্গানিজম বা স্পিসিস, বা একটা অর্গানিজম একটা স্পিসিসের যে ম্যাক্সিমাম রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি সেটা হলো আমাদের এই বায়োটিক পোটেনশিয়াল নামে পরিচিত। আই থিঙ্ক এই টপিকটা আমি বেশি ভিতরে ঢুকছি না, বুঝতে পেরেছো সবাই। তারপরে এখানে দুভাগে ভাগ করা, একটা হলো কে সিলেক্টেড স্পিসিস আর একটা আর সিলেক্টেড স্পিসিস। কে সিলেক্টেড হলো লার্জ অ্যানিমেল, মানে কে সিলেক্টেডের অন্তর্গত লার্জ অ্যানিমেল, লো প্রোডাক্টিভ ক্যাপাসিটি। ঠিক আছে, তারপরে আমাদের আর সিলেক্টেডে আসে স্মল অ্যানিমেলস অ্যান্ড হাই প্রোডাক্টিভ ক্যাপাসিটি। তারপরে নেক্সট টার্ম এটা হলো আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে বোঝায় আমাদের যে ওয়ার্কিং পপুলেশন গ্রুপ সেটাকে, এটা হলো 15 থেকে 59। ঠিক আছে, পরের কোশ্চেন আসি 12 নম্বর। অ্যাকর্ডিং টু দ্য ল অফ ডিমান্ড দ্য কনজিউমার ডিমান্ড ফর এ গুড মাস্ট বি, মানে কনজিউমারের ডিমান্ড কী হওয়া দরকার। এখানে স্যার একটা জিনিস যেটা বলেছিল, তোমরা হয়তো কেউ ধ্যান দিয়েছো কিনা আমি জানি না, এটা সবসময় মাথা রাখবে যে এই ল অফ ডিমান্ড কাদের দিক থেকে ধরা হয় বলো তো, আমাদের তোমাদের দিক থেকে। কাদের দিক থেকে ধরা হয়, আমাদের তোমাদের দিক থেকে, মানে যারা আমরা জিনিসটা কিনবো মানে তাদের দিক থেকে। ঠিক আছে, কনজিউমারের দিক থেকে ল অফ ডিমান্ডটাকে ধরা হয়। তাহলে ভাবো যে আমি নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি বা তুমি নিজেকে দিয়ে ভাবো, কোনো একটা জিনিসের দাম ধরো বেড়ে গেল, এটা আইফোন এক্সেপ্ট, আইফোনের বাদে আইফোনের দাম বেশি বাড়লে পরে মানুষ বেশি কেনে। ঠিক আছে, ধরো আমি একটা মিডল ক্লাস ঘরের লোক, ধরো প্রাইসের যদি দাম মানে কোনো একটা জিনিসের দাম বাড়ছে, তখন আমাদের সেটা ডিমান্ডটা কী হবে, কমবে না বাড়বে, তখন আমাদের ডিমান্ডটা কমে যাবে। ঠিক আছে, বেসিক সেন্স। এবং প্রাইসের মানে কোনো একটা জিনিসের যদি প্রাইস যদি কমে যায়, তখন আমাদের কোয়ান্টিটির যেই ডিমান্ডটা সেটা বাড়বে না কমবে, অবভিয়াসলি আমাদের কোয়ান্টিটির ডিমান্ডটা বাড়বে। ঠিক আছে, ডিমান্ড বাড়বে মানে প্রাইস কমলে ডিমান্ড বাড়ছে, আর প্রাইস বাড়লে পরে ডিমান্ড কমছে, মানে এদের মধ্যে কী রিলেশন, ইনভার্স রিলেশন বা নেগেটিভ রিলেশন। ঠিক আছে, বোঝা গেছে আই থিঙ্ক। এবার কোয়ান্টিটি অফ সাপ্লাই, এই সাপ্লাই জিনিসটাও দেখে নাও। এই সাপ্লাইয়ের দিকটা ধরা হয় আমাদের কাদের দিক থেকে বলো তো, যে বিক্রি করছে জিনিসটা, যে প্রডিউস করছে বা যে বিক্রি করছে দোকানদারের দিক থেকে কোয়ান্টিটি সাপ্লাইড এই জিনিসটা আমাদের ধরা হয়। ও আরও একটা জিনিস মনে রাখবে, এটা আমাদের নেগেটিভ স্লোপিং কার্ভ। ঠিক আছে, আর আমাদের এই কোয়ান্টিটি সাপ্লাইড হলো পজিটিভ স্লোপিং কার্ভ। কেন দেখো তো, তুমি ধরো একটা দোকানদার, তুমি একটা বড় দোকানের মালিক, এবার তোমার মাথায় কী থাকবে যে কোনো একটা জিনিসের যদি দাম বাড়ে, তুমি তাহলে কী করবে, সেটার কি কোয়ান্টিটি সাপ্লাইটা কি তুমি কমাবে? অবভিয়াসলি নট। তুমি যত দাম বাড়বে তুমি সাপ্লাই তত বাড়ানোর চেষ্টা করবে না। তুমি একটা বড় দোকানের মালিক, তোমার দোকান থেকে যত জিনিস বেশি বিক্রি হবে বা যত বেশি দামের বিক্রি হবে, তুমি কোয়ান্টিটি সাপ্লাই তত বাড়াবে যে আরও বেশি টাকা চাই, আরও বেশি টাকা চাই আমার। ঠিক আছে, তাহলে প্রাইসও বাড়বে, কোয়ান্টিটি সাপ্লাইও বাড়বে, এটা হলো পজিটিভ উপর দিকে ওঠে। আর এটা প্রাইস কমলে পরে আমাদের ডিমান্ড বাড়ে, বা প্রাইস বাড়লে পরে আমাদের ডিমান্ড কমে যায়, এটা হলো আমাদের নেগেটিভ স্লোপিং কার্ভ। আই থিঙ্ক এই দুটো বোঝা গেছে। এগুলো আরও ডেপথে গিয়ে বলা যায়,
কিন্তু এখানে একটা টাইম আছে, টাইম লিমিট আছে, তার জন্য আমি বলছি না, কারোর দরকার হলে বলবে, আমি শর্ট ভিডিও বানিয়ে দেবো। কিন্তু এই দুটো হলো আমাদের স্পেকুলেশনের জায়গা, যে এই দুটো আমাদের একটা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে, ঠিক আছে, মানে কোনো সময় দাম খুব বেড়েও যায় না, আমাদের কোনো সময় কোয়ান্টিটি সাপ্লাইও খুব বেড়েই যায় না, এটা একটা নির্দিষ্ট একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, মানে মিডল পোর্শনে, ঠিক আছে। দেখো এটা তো উত্তরই বললাম না। অ্যাকর্ডিং টু দ্য ল অফ ডিমান্ড, কনজিউমার ডিমান্ড অফ এ গুড মাস্ট বি, মানে কনজিউমারের যেই ডিমান্ড গুডের, কোনো একটা গুডের প্রতি, সেটা কী হবে আমাদের ইনভার্সলি রিলেটেড টু দ্য প্রাইস অফ গুড, মানে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, প্রাইস কমলে ডিমান্ড বাড়বে। বোঝা গেছে আই থিঙ্ক, খুব সোজা করে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে মুভমেন্ট ইন কার্ভ, ডিমান্ড কার্ভ, এখান থেকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ডাউট থাকবে না। এখান থেকে হবে না, ধরো আমি নিজে একটা ছবি এঁকে দিই, কালারটা নট দ্যাট মাচ ভিজিবল। এটা ধরো আমাদের, এটা আমাদের প্রাইস, এটা আমাদের ডিমান্ড। ধরো তোমার ডিমান্ডটা এখানে ছিল, এরকম এরকম ডিমান্ডের এগুলো স্পট, আর এটা তোমার ধরো প্রাইসের স্পট, ঠিক আছে। তোমার ধরো প্রাইস যখন এইখানে থাকবে, তখন তোমার ডিমান্ড কী থাকবে, প্রাইস কম থাকলে ডিমান্ড বেশি, তারপরে প্রাইসটা একটু বাড়লো, ডিমান্ডটা আর একটু কম, আরে প্রাইসটা একটু কমলে পরে ডিমান্ড, প্রাইসটা বাড়লে পরে ডিমান্ডটা একটু কমবে, আর একটু প্রাইস বাড়লো ডিমান্ডটা আরও কমবে, আরও প্রাইস বাড়লো তোমার ডিমান্ড আরও কমবে, আরও প্রাইস বাড়লো তোমার ডিমান্ড আরও কমবে। দেখো এটা কী হয়ে গেলো, আমাদের কার্ভটা তৈরি হয়ে গেল, এটা আমাদের ডিমান্ড কার্ভ। এবার তোমার যদি প্রাইস যদি বাড়তে থাকে, আমাদের এখান থেকে দেখে নাও রাইট ওয়ার্ড শিফট কখন হয়, যখন ডিমান্ড ইনক্রিজ হয় তখন হয় আমাদের রাইট ওয়ার্ড শিফট, আর লেফট ওয়ার্ড শিফট কখন হয়, যখন ডিমান্ডটা আমাদের ডিক্রিজ হয়। এই যে ডিমান্ডটা, এই ডিমান্ডটা তোমার ধরো ডিমান্ড, এটা ডি, ঠিক আছে, ডিমান্ডটা তোমার যদি এদিকে শিফট হচ্ছে, ডিমান্ডটা ধরো কমছে, এদিকে তো গেলে পরে আমাদের ডিমান্ডটা বাড়ছিল, তো এদিকে আসলে আমাদের ডিমান্ডটা কমছে, যখনই তোমার ডিমান্ডটা কমবে তখনই তোমার এই কার্ভটা আস্তে আস্তে এদিকে 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 এরকম শিফট হতে থাকবে না, এদিকে এদিকে এরকম শিফট হতে থাকবে না। সো তাহলে বোঝা গেছে কখন আমাদের ডিমান্ডে লেফট ওয়ার্ড, এই দিকটা আমাদের লেফট, এটা আমাদের লেফট, এটা আমাদের রাইট, তাহলে লেফট ওয়ার্ড শিফট কখন হবে, যখন আমাদের ডিমান্ড কমবে তখন আমাদের লেফট ওয়ার্ড শিফট হবে, এবং যখন আমাদের ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে পরে এই জিনিসটা আরও, এই পয়েন্টটা আরও এদিকে এদিকে খিসকাবে, তাহলে এদিক থেকে আরও এদিকে এরকম যেতে থাকবে, ফলে তখন ডিমান্ড যখন বাড়বে তখন কী হবে, আমাদের রাইট ওয়ার্ড দিকে শিফট হবে। আই থিঙ্ক ক্লিয়ার। এর থেকে বেশি ডেপথে মানে এর থেকে বেসিক অ্যাপ্রোচে এই জিনিসটাকে আর বলা সম্ভব নয়, ঠিক আছে। আরও একটা পয়েন্ট এখানে ছেড়েছিলাম, দেখে নাও, যে মুভমেন্ট ইন ডিমান্ড কার্ভ, প্রাইস চেঞ্জ, তো বলেই দিলাম জাস্ট, ডিমান্ড কার্ভে মুভমেন্ট কেন হয়, প্রাইস চেঞ্জের জন্য, এবং শিফট ইন ডিমান্ড কার্ভ কেন হয় আমাদের, ডিউ টু আদার ফ্যাক্টরস, মানে আর কোন কোন ফ্যাক্টরের জন্য হতে পারে, এটা কনজিউমারের প্রেফারেন্স, তুমি কি চাইছো সেটার জন্য, সাবস্টিটিউট গুড, মানে একটা গুডের পরিবর্তে আরও একটা গুড লোকে চুজ করছে তখন, আর কমপ্লিমেন্টারি গুড মানে ধরো দুধ, আমাদের ধরো কী বলে ওটাকে, আমুল দুধ, মানে যেটা সবাই কিনে খাও, আর একটা হলো নর্মাল, যে একদম পাড়া গায়ে যেটা গরুর দুধ পাওয়া যায়, সেটা তোমার ধরো আমুল দুধের দাম যদি খুব বাড়িয়ে দেয়, যে আমরা দামি দুধ বিক্রি করছি, তখন মানুষ কী হবে, আমাদের গরুর দুধ নর্মাল দুধের দিকে শিফট হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো আমাদের কমপ্লিমেন্টারি গুড, যে একটা না হলে আর একটা, যে কোনো একটা দিয়ে তো আমাদের চলেই যাবে। তারপরে পরের পেজে আসি, পরের পেজের কোশ্চেনগুলো পজ করে নিজেরা ট্রাই করে নাও, আমি বলে দিচ্ছি, একবার রিপিট করছি। ফার্স্ট সেল ডিসকভার্ড বাই, কে আমাদের প্রথম সেল ডিসকভার করে, প্রথম লিভিং সেল ডিসকভার কে করে এবং কত সালে করে, দুটোই বলবে একবারে। সেল থিওরি আমাদের কে দিয়েছিল প্রথম সেল থিওরি, হুইচ ওঠা একটু উপরে, হুইচ মিক্সচার টিন্ডাল এফেক্ট শোস, SHOWS, এটা শোস, হুইচ মিক্সচার শোস টিন্ডাল এফেক্ট, টিন্ডাল এফেক্ট আমাদের কোন মিক্সচারটা শো করে, হোমোজিনিয়াস না হেটেরোজিনিয়াস। তারপরে ব্রাউনিয়ার মুভমেন্ট, এটা কত সালে আমাদের দেওয়া হয়, ব্রাউনিয়ার মুভমেন্ট। তারপরে হুইচ ড্যান্স ইজ নোন অ্যাজ মার্কস ড্যান্স, কোন ড্যান্সটা মার্কস ড্যান্স নামে পরিচিত। তারপরে মোহিনীয়াট্টম আমাদের আর্থের কোন এলিমেন্টটাকে আমাদের সিম্বলাইজ করে, আর্থ, এয়ার না ওয়াটার নাকি কোনটাকে সিম্বলাইজ করে সেটা বলবে। তারপরে কল্যাণকুট্টি আম্মা আমাদের কোন ড্যান্স থেকে বিলং করে, এবং গোপিকা ভার্মা বিলং টু হুইচ ড্যান্স। চলো কোশ্চেন কমপ্লিট, এবার দেখি কত কি পারলে নিজেকে নিজে অ্যাসেস করো, নিজেকে নিজে জাজ করো, এবং আমার ডেফিনেশন শুনে নাও। আমি এখান থেকে করাচ্ছি, এটা শুনে নাও। নাইস। হু অ্যামং দ্য ফলোয়িং সায়েন্টিস্ট ডিসকভার দ্য লিভিং সেল, আমাদের পন্ড ওয়াটারের প্রথম লিভিং সেল কে ডিসকভার করেছিল, অ্যান্টন ভন লিউয়েনহক, কত সালে, 1774, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং রবার্ট ব্রাউন আমাদের কী করে, ডেড সেল, এটা প্রথম কর্ক মানে বোঝো, যে বিয়ার বা শ্যাম্পেনের বোতল হয়, তাতে যেই ছিপিগুলো থাকে ওগুলো কর্ক দিয়ে তৈরি হয়, ঠিক আছে। সেই কর্কের মধ্যে 1665 সালে রবার্ট ব্রাউন এই ডেড সেল প্রথম আবিষ্কার করে। এবং ভার্চিও কত সালে, ভার্চিও একটা স্টেটমেন্ট দিয়েছিল, যে নিউ সেল
ফ্রম এক্সিস্টিং সেলস, মানে নতুন সেল তৈরি হয় যে এক্সিস্টিং সেল সেটা থেকে, ঠিক আছে। এটা কত সালে এই স্টেটমেন্টটা দিয়েছিল? 1855 সালে। তারপরে সেল থিওরি আমাদের কে দেয়? সেল থিওরি আমাদের দেয় স্লেইডেন ও সোয়ান 1838 সালে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, একটাও ভোলা যাবে না। তারপরে আর যারা ভাবছো যে এত কী করে মনে রাখবো, বলবো বারবার দেখো ক্লাসটা, এমনি মনে থেকে যাবে। আর তারপরে কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করো। হুইচ অফ দ্য গিভেন স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য প্রপার্টিজ অফ সাসপেনশন? সাসপেনশন হিসেবে আমাদের কোন প্রপার্টিটা কারেক্ট? আমাদের বোথই কারেক্ট, কিন্তু কী কী আমি বলে দিচ্ছি। সাসপেনশন ইজ আ হোমোজিনিয়াস মিক্সচার, হেটেরোজিনিয়াস মিক্সচার, হোমোজিনিয়াস কেন বলছি, এটা একটা হেটেরোজিনিয়াস মিক্সচার, এটাও আমাদের কারেক্ট। এবং দ্য পার্টিকেলস অফ সাসপেনশন ক্যান বি সিন বাই নেকেড আইস, মানে আমাদের এর মধ্যে যেই এই সাসপেনশনের মধ্যে ধরো একটা বালতির মধ্যে এখন কিছু একটা সাসপেনশন আছে, এর মধ্যে যেই ম্যাটেরিয়ালগুলো থাকবে সেটা আমরা নেকেড বা খালি চোখেও দেখতে পাবো, ঠিক আছে। এবং চলো আগে এটা দেখে নিই যে আমাদের পিওর ম্যাটার, ঠিক আছে। পিওর মানে ম্যাটার মানে জিনিসটা কি? কোনো কিছু মৌল না, মলিকিউল মানে মৌল, ম্যাটার মানে কোনো উপাদান বা বস্তু ভাবতে পারো। এবং সেই ম্যাটারটা যদি পিওর হয়, তাহলে পিওর হলে পরে সেটা তৈরি হতে হবে সেম টাইপ অফ মলিকিউল দিয়ে, ঠিক আছে। সেম টাইপ অফ মলিকিউল দিয়ে তৈরি হলে সেটা আমাদের পিওর। এবং সেই বেসে আমাদের মিক্সচারকে দুভাগে ভাগ করা হয়। মিক্সচারকে কভাগে ভাগ করা হয়? দুভাগে। একটা হলো আমাদের হোমোজিনিয়াস, যেটা পুরোপুরি আমাদের পিওর বা স্টেবল। একটা হলো আমাদের হেটেরোজিনিয়াস, যেটা আমাদের নট পিওর, ঠিক আছে। এটা আমাদের পার্টিকেল যেই পিএস মানে পার্টিকেল যেই স্ট্যান্ডার্ড, কি নামটা ফুল ফর্ম দেখতে হবে একবার আমার, ঠিক আছে। বা পিএস মানে এটা মনে রাখো যে পার্টিকেলের যে সাইজ, হ্যাঁ পার্টিকেল সাইজ মনে পড়ে গেছে। পিএস দ্যাট মিনস আমাদের পার্টিকেল সাইজ, এটা আমাদের 100,000 ন্যানোমিটারের কম বেশি হতে হবে, ঠিক আছে, পার্টিকেল সাইজটা। আর হোমোজিনিয়াসের ক্ষেত্রে পার্টিকেল সাইজটা 1 ন্যানোমিটারের থেকে কম হতে হবে, ঠিক আছে। এই হোমোজিনিয়াস মিক্সচারটা স্টেবল হয়, যেহেতু এটা পুরো একদম পিওর, এটা স্টেবল হয়। এটা আমাদের টিন্ডাল এফেক্ট শো করে না, বোঝা গেছে। টিন্ডাল এফেক্ট শো করে না, বা টিন্ডাল এফেক্ট জিনিসটা কি? ধরো তোমার একটা বালতি রয়েছে, বালতির মধ্যে তোমার একটা সলিউশন রয়েছে, তুমি এখান থেকে লাইট মারছো, রেজার লাইট একটা, তোমার যদি মাছ থেকে যদি রেজার লাইটের পাত বা পথটা যদি তোমার ভিজিবল হয়, সেটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। এই যে আমাদের হোমোজিনিয়াস মিক্সচারটা টিন্ডাল এফেক্ট শো করে না, যেটা হেটেরোজিনিয়াস মিক্সচার সেটা আমাদের টিন্ডাল এফেক্ট শো করে, এটা আনস্টেবল হয়। আর এর মধ্যে একটা ভাগ হলো সাসপেনশন, ঠিক আছে। আর হোমোজিনিয়াসের মধ্যে একটা ভাগ হলো একটা সলিউশন, ঠিক আছে। সাসপেনশন সলিউশন আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে টিন্ডাল এফেক্ট তো বলে দিলাম, পাথ অফ লাইট ভিজিবল, এটা প্রথম এত সালে এই কনসেপ্টটা আই থিঙ্ক শুরু হয়। তারপরে ব্রাউনওয়েন মুভমেন্ট কত সালে দেওয়া হয়েছিল? 1827 সালে। এটা হলো জিগজ্যাগ মুভমেন্ট অফ পার্টিকেলস সাসপেন্ডেড ইন আ ফ্লুইড, মানে একটা ফ্লুইডের মধ্যে যেই আমাদের পার্টিকেলগুলো বা আমাদের পদার্থগুলো রয়েছে, পার্টিকেল মানে অণু, ঠিক আছে, না অণু না, পার্টিকেল মানে যে একদম কণা, পার্টিকেল মানে আমাদের কণা, যে কণাগুলো রয়েছে সেগুলো আমাদের যেই জিগজ্যাগ মুভমেন্ট, সেটাকে আমাদের কি বলা হয়? ব্রাউনিয়ান মুভমেন্ট, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ড্যান্স ফর্মস ইমোটস এ প্লে থ্রু দ্য ড্যান্সিং, হুইচ অফ দ্য সং ইজ কাস্টমারিলি ম্যানিপ্রাভাল ল্যাঙ্গুয়েজ। দেখো পুরো কোশ্চেনটা পড়ে তুমি যা বুঝতে পারলে কি না পারলে তোমার কাছে সেই জিনিসটা রাখো, কিন্তু আমি বলবো এগুলো ট্রিক সমেত মনে রাখবে। কী করে? যখনই তুমি ম্যানিপ্রাভাল ল্যাঙ্গুয়েজ পাবে, এই টার্মটা যখনই তুমি পাবে যে ম্যানিপ্রাভাল ল্যাঙ্গুয়েজ, সে যা ইচ্ছায় বলে বেড়াক, দেখার দরকার নেই। যখনই ম্যানিপ্রাভাল ল্যাঙ্গুয়েজ এই টার্মটা পাবে, তোমার উত্তর কী মারতে হবে? মোহিনীঅট্টম, ঠিক আছে। পুরো কোশ্চেন মুখস্থ করার দরকারই নেই, শুধু এই টার্মটা দিয়ে দেখবো আমরা, ঠিক আছে। এটা হলো আমাদের সংস্কৃত প্লাস মালায়ালামের মিক্সচার, ঠিক আছে। তারপরে কথাকলিকে আমাদের কি বলা হয়? মার্কস ডান্স বলা হয়, কারণ কথাকলিতে খুব পরিমাণের মার্কসটা মানে যেই মুখের যে কালারটা সেটা আমাদের ইউজ করা হয়, ঠিক আছে। এবং মাহিনীঅট্টমে কী আছে আমাদের? যে বিষ্ণু আমাদের মোহিনী এই রূপ নিয়ে এই ড্যান্সটা করেছিল আমাদের, আই থিঙ্ক ভস্মাসুরকে ধ্বংস করার জন্য বিষ্ণু এই ড্যান্সটা পারফর্ম করেছিল মোহিনীর রূপ নিয়ে। তারপরে বৈষ্ণবাইট ফর্ম অফ ড্যান্স, এটা আমাদের মোহিনীঅট্টম বৈষ্ণবদের বৈষ্ণবাইট ফর্ম অফ ড্যান্স, এটা আমাদের কী করে? এয়ার কম্পোনেন্টটাকে সিম্বলাইজ করে, ঠিক আছে। তারপরে এবার এক্সপোনেন্ট, এই এক্সপোনেন্ট কী আমাদের জানতে চাইবে, যে আমাদের হাঁপিয়ে গেলাম ঠিক আছে। চলো এবার ট্রিক দেখি আমাদের, যে আমাদের এই ট্রিকটা কি, যে মোহিনী গোপীকে কান মে শোনা, মোহিনী দেয়নি এখানে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এটা হলো আমাদের মোহিনীঅট্টমের ট্রিক। যে ট্রিকটা কী করে মনে রাখবো, যে মোহিনী গোপীকে কান মে শোনা, জয় রাধা কৃষ্ণা কি আম্মা। মোহিনী গোপীকে কান মে শোনা, জয় রাধা কৃষ্ণা কি আম্মা, এটা হলো মোহিনীঅট্টমের ট্রিক। দেখো গোপী থেকে আমাদের মোহিনী থেকে মোহিনীঅট্টম, গোপী থেকে গোপিকা ভার্মা, কান থেকে কানাক রেলে, সুনা থেকে সুনন্দা নায়ার, তারপরে কৃষ্ণা থেকে পল্লবী কৃষ্ণন, রাধা থেকে রাধা দত্তা, জয় থেকে জয়প্রভা মেনন, আর আম্মা থেকে কল্যাণকুট্টি আম্মা। প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভোলা যাবে না।
আর এই লাস্যা আর তাণ্ডভে এই দুটো টার্ম আমাদের কিসের সাথে জড়িত? লাস্যা আমাদের এই ড্যান্সের সাথেই রিলেটেড, কিন্তু লাস্যা হলো আমাদের সফট বা আমাদের ফ্যামিনাইন এসপেক্টে ডিনোট করে, সফটের সাথে ফ্যামিনাইন লেখা দরকার ছিল। আর তাণ্ডব হলো আমাদের শৈভিজম বা আমাদের শিবকে ডিনোট করে, ঠিক আছে, আমাদের শিব তাণ্ডব করে বেড়ায়, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। চলো তাহলে কোশ্চেনগুলো থেকে আশা করি বুঝতে পারছো কন কিতনে পানি মেহে, ঠিক আছে। চলো আর নেক্সট পেজটাতে আসি, কি বলছে, ছৌ নৃত্য কত রকমের হয়? আমাদের লাম্বাডি আমাদের কোন, এই ড্যান্সটা আমাদের কোন স্টেটে পারফর্ম করা হয়? ময়ূরভঞ্জ ছৌ আমাদের ময়ূরভঞ্জ ছৌ মানে এই ময়ূরভঞ্জ ছৌটা আমাদের কোন স্টেটে পারফর্ম করা হয়? তারপরে থাইয়াম ড্যান্সটা আমাদের কোন স্টেটে পারফর্ম করা হয়? ভিশু ইজ দ্য নিউ ইয়ার অফ হুইচ প্লেস, মানে কোন রাজ্যের নিউ ইয়ার আমাদের ভিশু। তারপরে ওনাম ফেস্টিভ্যালটা কোথায় পারফর্ম করা হয়? তারপরে পয়লা বৈশাখ, এটা আমি কিছু বলছি না, পয়লা বৈশাখ ইজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল অফ কোথাকার? তারপরে উগাডি আমাদের কোথাকার নিউ ইয়ার ফেস্টিভ্যাল, ঠিক আছে। তারপরে ফার্স্ট এশিয়ান গেম কত সালে হেল্ড হয়েছিল এবং এই সময় ভারতের প্রেসিডেন্ট কে ছিল, এটাও তুমি কমেন্ট করবে, এবং কোথায় এটা হেল্ড হয়েছিল সেটাও আমাকে বলতে হবে, ঠিক আছে। যদি এখানে থাকে তো ভালো, না হলে তুমি আমাকে খুঁজে নিয়ে কমেন্ট করে বলবে। তারপরে পাওলি এক্সপ্রেস নামে একজন বিখ্যাত ব্যক্তিত্ব পরিচিত, তিনি আমাদেরকে একজন ফিমেল বলে দিলাম, ঠিক আছে, পাওলি এক্সপ্রেস নামে পরিচিত, তিনি কে সেটা কমেন্ট করে তোমাদের বলতে হবে। তারপরে কারেন্ট প্রেসিডেন্ট অফ IOA ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কারেন্ট প্রেসিডেন্টকে, সেটা তোমাদের নিজেদের মাথাতে বলতে হবে, আর যদি ইচ্ছা হয় কমেন্ট করতে পারো। তারপরে চলো ডিসকাশনটা শুরু করি। ভিল্লুপাট্টু 16 নম্বর কোশ্চেন, ভিল্লুপাট্টু হোয়ার পারফর্ম ন্যারেট স্টোরিজ থ্রু সংস উইথ ভিল্লু অর বো অ্যান্ড মেইন ইনস্ট্রুমেন্ট ইজ ফক ড্যান্স অফ। এটা আমাদের ভিল্লুপাট্টু, অত কিছু মনে রাখার দরকার নেই, শুধু ভিল্লুপাট্টু মনে রাখবে, ঠিক আছে। ভিল্লুপাট্টু আমাদের এটা কোথাকার? তামিলনাড়ু। তারপরে আসি আমাদের ঝাড়খণ্ডে আমাদের ড্যান্সগুলো হলো ঝুমার, পাইকা, হন্টা, ফাগা, ঠিক আছে, ফাগ। তারপরে ধামকাচ ছাউ, আর এখানে ছাউটা বারবার জিজ্ঞেস করা হয়, ছাউ আমাদের 3 রকম হয়, সারাইকেলা ছাউ, এটা আমাদের ঝাড়খণ্ডে পারফর্ম করা হয়। পুরুলিয়া ছাউ, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পারফর্ম করা হয়। ময়ূরভঞ্জ ছাউ, এটা আমাদের ওড়িশাতে পারফর্ম করা হয়। তার পাশে আমাদের তেলেঙ্গানার ড্যান্স, এটা হলো আমাদের ঘুসাডি, ধিমসা, লাম্বাডি আর ধাপ, ঠিক আছে, বা ধাপ্পু, এখানে ধাপ হবে, ধাপ্পু কেন দিয়েছে কে জানে। তারপরে আরাকা ভ্যালি অফ অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, এটা আমাদের কোথায় পারফর্ম করা হয়? আরাকা ভ্যালি অফ অন্ধ্রপ্রদেশ। তারপরে কেরালাতে এখানে দিয়ে দিয়েছে, বা এটুকু যদি জিজ্ঞেস করে যে আরাকা ভ্যালি এটা কোথায় অবস্থিত? আমাদের অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আর কেরালাতে দেখো থাইয়াম আর ভিল্লাকু, থাইয়াম আর মাকারা ভিল্লাকু, এই দুটো আমাদের কোথাকার ফেস্টিভ্যাল? এটা হলো আমাদের কেরালার। তারপরে নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফেস্টিভ্যাল অফ দ্য কেরালা দ্যাট হার্ডেলস দ্য হারভেস্ট সিজন লাস্ট ফর 10 days, মানে 10 দিনের জন্য এটা হয়, এবং কখন এটা হয়? হারভেস্ট সিজনের সময়। এটা হলো কি আমাদের ওনাম ফেস্টিভ্যাল, যেটা কেবল জিজ্ঞেস করেছিলাম, এটা আমাদের কোথাকার? কেরালার, ঠিক আছে। আর ভিশু নিউ ইয়ার ফেস্টিভ্যাল, এই বারবার তামিলনাড়ু বেরিয়ে যাচ্ছে মুখ থেকে, এটা আমাদের কেরালারই নিউ ইয়ার ফেস্টিভ্যাল হলো আমাদের ভিশু, ঠিক আছে। তারপরে আসছে আমাদের থিসুপুরাম আমাদের কোথায় পারফর্ম করা হয়? এটাকে ভেদ্দাকানাথ টেম্পলে পারফর্ম করা হয় ভিসুপুরাম। তারপরে ভাল্লামকাল্লি বোট রেস, বা এটা নেহেরু বোট রেস নামে পরিচিত, এটা আমাদের কোথায় হয়? এটা আমাদের হয় পঞ্চমপল্লী কায়ালে, ঠিক আছে, কোথায় হয়? পঞ্চমপল্লী কায়ালে এটা পারফর্ম করা হয়। তারপরে এবার বেশ কয়েকটা জায়গায় নিউ ইয়ার ফেস্টিভ্যাল দেওয়া আছে, দেখে নাও একবার ভালো করে। ওয়েট নিউ ইয়ার ফেস্টিভ্যাল, এটা আমাদের অন্ধ্রপ্রদেশের নিউ ইয়ার ফেস্টিভ্যাল হলো আমাদের উগাডি, তামিলনাড়ুর হলো পুথান্ডু, মহারাষ্ট্রর কি আমাদের গুডি পাড়বা, আর পার্সিদের নিউ ইয়ার ফেস্টিভ্যাল হলো নাভরেজ আর পাটেটি, আর ওয়েস্ট বেঙ্গলের হলো আমাদের পয়লা বৈশাখ, ঠিক আছে, এটা প্রত্যেকটা জায়গায় বলেই দিলাম, ইজি পিজি। তারপরে ফার্স্ট এশিয়ান গেমস আমাদের কোথায় হয়েছিল? এটা আমাদের হয়েছিল নিউ ইয়র্ক দিল্লিতে। কত সালে হয়েছিল? 1951 সালে। এবং এই সময় আমাদের প্রেসিডেন্ট কে ছিল আমাদের? সেটা তো তোমরা জানো সবাই, এটা আমাদের দিল্লিতে তো বলেই দিয়েছে এখানে। তারপরে ইট টাইম বাই ইন্ডিয়া 1900 কী দিয়েছে এটা এখানে দেখে নিই, কোশ্চেনটা কি এখানে, এ 3 টাইম অলিম্পিয়ান পিটি উষা ব্রোক দ্য এশিয়ান গেমস রেকর্ড ফর ইভেন্টস এত মিটার হার্ডেলস ইন, এটা কোথায় মানে কোন জায়গাতে এই যে রেকর্ডটা সেটা ব্রেক করেছিল? সেটা হলো সিওয়েল আমাদের কত সালের অলিম্পিকে? সেটা হলো 1986-এর অলিম্পিকে, ঠিক আছে।
তাহলে অল 3 টাইম অলিম্পিয়ান। এবং এই পিটি উষার ফুল ফর্ম হলো পুরো নাম হলো পিল্লাভুল্লা কান্ডি থেকে পারাম্বিল উষা, ঠিক আছে। এবং সাথেই এনাকে বলা হয় আমাদের পিওলি এক্সপ্রেসও বলা হয়। আর কারেন্ট প্রেসিডেন্ট, ইনি এখন বর্তমানে আমাদের কারেন্ট প্রেসিডেন্ট কোন জায়গার, আমাদের আইওএ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, যেটা তৈরি হয়েছিল 1927 সালে, ঠিক আছে। কার দ্বারা? হ্যারি বাক আর অথার নোরেনের দ্বারা, ঠিক আছে। এবং ফার্স্ট প্রেসিডেন্ট কি আমাদের এই আইওএর, এটা হলো দোরাবজি টাটা, ঠিক আছে। চলো লাস্ট পেজ, এটা আই থিঙ্ক আমাদের লাস্ট পেজের কোশ্চেন, এটাতে বেশি একটা নেই। ফার্স্ট উইন্টার এশিয়ান গেম কোথায় আমাদের হয়েছিল কমেন্ট করবে, মানে কমেন্ট করে নিজেকে দেখার চেষ্টা করো যে জানো কি জানো না। তারপরে অশোকান ইনস্ক্রিপশন প্রথম কে পাঠোদ্ধার করে, তারপরে প্রথম ঠিকঠাক বা প্রথম সিঙ্ক্রোনাইজ সেন্সাস কোথায় হয়, বা এটা কার সময়তে পারফর্ম করা হয়, কত সালে পারফর্ম করা হয়। তারপরে ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস কাকে বলা হয়, হেনরি। এখানে উত্তর লিখে দিয়েছি আমি, কেন, কী অবস্থা এটা আমি এই উত্তরটাই মুছে দিলাম, তোমরা নিজেরা ভাবো ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস কাকে বলা হয়, হেনরি ওয়াল্টার, ঠিক আছে। এবং আরও একটা প্রশ্ন আমি এখান থেকে কমেন্টে অ্যান্সার চাই তোমাদের থেকে, যে 2011 সালে যে আমাদের সেন্সাসটা হয়েছিল সেটা আমাদের কটি ধাপ বা কটি পার্টে হয়েছিল, ঠিক আছে। এটা কমেন্ট করতে হবে, 2, 3, 4 না 2.5, ঠিক আছে। এটা কমেন্টে আমি অ্যান্সার চাই। চলো এবার কী রয়েছে আমাদের ফার্স্ট উইন্টার গেম কোথায় হয়েছিল আমাদের, জাপান, 1986 সালে। তারপরে কোশ্চেন আমাদের কী রয়েছে দেখো তো, 19 নম্বর কোয়েশ্চেন, যে ফার্স্ট সেন্সাস 1981, এটা আমাদের কী সেন্সাস, একদম সিনক্রোনাইজড সেন্সাস। এটা কার সময় হয় আমাদের, ডাব্লিউসি প্লাউডেন, কার সময়, ডাব্লিউসি প্লাউডেন বা ডাব্লিউসি প্লাউডেন এটাকে কন্ডাক্ট করে, ঠিক আছে। এবার ফার্স্ট সেন্সাস আমাদের হয়েছিল 1872, ঠিক আছে, মেয়র সময়তে, কিন্তু এটা পুরোপুরি সিনক্রোনাইজ ছিল না। কিন্তু এই যেই 1881 যেই সেন্সাসটা হয় এটা আমাদের পুরোপুরি সিনক্রোনাইজ ছিল, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রথম সিনক্রোনাইজ সেন্সাস 1881, কার সময়, লর্ড রিপনের সময়তে। এবং জেমস প্রিন্সেপস আমাদের কী করে, ডিসাইফার অফ অশোকান ইনস্ক্রিপশন, তাহলে অশোকার ইনস্ক্রিপশন কে পাঠোদ্ধার করে, জেমস প্রিন্সেপ। তারপরে সেন্সাস কমিশনার আমাদের, এটা MOH মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে এই জিনিসটাকে মেনটেন করা হয় সেন্সাসটাকে। এবং কারেন্ট সেন্সাস কমিশনার কে আছে এখন বর্তমানে আমাদের, NK নারায়ণ, না ভুল লিখেছে তো আই থিঙ্ক এখানে, কারেন্টলি আই থিঙ্ক মনে এটা 21-এর কথা বলছে, ঠিক আছে। এটা 21-এর কথা বলছে না, এই কে জানে, এটা আমাদের মৃত্যুঞ্জয় কুমার হওয়া উচিত ছিল, মৃত্যুঞ্জয় কুমার। এখানে NK নারায়ণ কেন লিখেছে কে জানে, এটা আমার একবার ভেরিফাই করতে হবে। তারপরে ফার্স্ট সিটি অফ সেন্সাস আমাদের প্রথম কোন সিটিতে সেন্সাস হয়েছিল, 1830 সালে ঢাকাতে। কে করেছিল আমাদের, হেনরি ওয়াল্টার, দ্যাটস ওয়াই হেনরি ওয়াল্টারকে ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস বলা হয়। তারপরে সেন্সাস আমাদের দুভাগে দুটো পার্ট, একটা হলো হাউস লিস্টিং ফেজ আর একটা হলো আমাদের পপুলেশন এমানুরেশন ফেজ। উত্তর তো পেয়ে গেলে তোমরা, যাই হোক তাও কমেন্ট করবে যে আমাদের কটা পার্টে সেন্সাস হয়, ঠিক আছে। চলো, যে আন্ডার দ্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনা আমাদের মিনিমাম হাউ মাচ মানি নিডস টু ডিপোজিট ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার, এই সুকন্যা সমৃদ্ধিতে মিনিমাম কত করতে হয়, ডিপোজিট করতে হয়, সেটা হলো আমাদের 250 বা 250 টাকা, ঠিক আছে। এটা সেভিং স্কিম ফর গার্ল চাইল্ড। তারপরে ম্যাক্সিমাম ডিপোজিট কত করতে পারবে তুমি, 1.5 lakhs অবধি। এটা লঞ্চ হয়েছিল কত সালে আমাদের, জানুয়ারি 2015 সালে। এবং ইজ আ পার্ট অফ বেটি বাঁচাও, যে বেটি বাঁচাও বেটি পড়াও যে আমাদের ইনিশিয়েটিভটা আছে সেটার পার্ট, ঠিক আছে। এটা লঞ্চ করা হয় আমাদের কোথায়, পানিপাত কোথায় আই থিঙ্ক সবাই জানো। চলো আই থিঙ্ক অবধি ছিল ক্লাস, আর নেই কোশ্চেন আজকে। সবাই এই কোশ্চেন অ্যান্সারের সিস্টেমটা কীরকম লাগছে কমেন্ট করতে পারো, ঠিক আছে। এবং চলো, থ্যাংক ইউ সবাইকে। আর সাবস্ক্রাইব কথা বলতে হয়তো আমি আবার ভুলে গেছি, যদি সিরিজটা ভালো লাগে সিরিজটা কন্টিনিউ করার জন্য সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সিরিজটা সুন্দরভাবে আমি এক্সিকিউট করতে পারবো। আদারওয়াইজ বোঝো তো সবই, ঠিক আছে, চাপ হয়ে যায় কন্টিনিউ করা, মানে একটা দেখছি কেউ রেসপন্স হচ্ছে না, কী করে কন্টিনিউ করবো। যাই হোক আমি নিজের এন্ড থেকে 100% দিচ্ছি, তোমরাও দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। চলো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।